প্রিয় স্টুডেন্টস, আজ আমরা মৃত্তিকা অধ্যায়টি থেকে যতগুলো এসএকিউ প্রশ্ন রয়েছে সেই এসএকিউ প্রশ্নগুলো আলোচনা করব। এই এসএকিউ আলোচনাটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে এখান দিয়ে তোমরা 90% এমসিকিউ প্রশ্নও কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, প্রেরি ও স্টেপ তৃণভূমি অঞ্চলে কী ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়? উত্তর হবে চার্নোজে মৃত্তিকার সৃষ্টি হয়। আমি সরাসরি উত্তরটা লিখেছি এবং প্রশ্নটা আমি মুখে বলে দেবো, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, তাহলেই ধারণাটা একদম পরিষ্কার হয়ে যাবে। মৃত্তিকার ক্যাটেনার ধারণাটি প্রথম কে দিয়েছিলেন? না বিজ্ঞানী মিলনে দিয়েছিলেন। যে মৃত্তিকা একই প্রকার আদিশিলা ও জলবায়ুযুক্ত অঞ্চলে ভূপ্রকৃতির তারতম্যের জন্য গঠিত হয় তাকে ক্যাটেনা বলে। পরীক্ষার সময় আসতে পারে মৃত্তিকার ক্যাটেনা কাকে বলে। তারপরে সরলবর্গীয় বা পাইন বনভূমি অঞ্চলে পটজল মৃত্তিকা গড়ে ওঠে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পটজল মৃত্তিকা কী ধরনের অঞ্চলে দেখা যায়? না সরলবর্গীয় বা পাইন বনভূমি অঞ্চলে দেখা যায়। অথবা আসতে পারে সরলবর্গীয় বা পাইন বনভূমি অঞ্চলে কী ধরনের মৃত্তিকা দেখা যায়? না পটজল মৃত্তিকা দেখা যায়। তারপরে একটি সাদা ক্ষারীয় মাটির উদাহরণ হলো সোলাঞ্চাক মাটি। মৃত্তিকা পরিলেখের কোন স্তর হিউমাস সমৃদ্ধ? না এ স্তর হিউমাস সমৃদ্ধ। তারপরের প্রশ্ন আমরা দেখব, পেডোলজি কাকে বলে? আমি ভিডিওটা এখানে তোমরা পজ করে স্ক্রিনশট নিতে পারো অথবা দেখে দেখে উত্তরটা লিখতে পারো। আমি আলোচনা করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তারপরে এলিভিয়েশন কাকে বলে? আর এইগুলো আমি এই কারণে ব্যাখ্যা করছি না, তোমাদের নিজেদের কাছে এর সংজ্ঞাটা রয়েছে, বইয়ের মধ্যে সংজ্ঞা রয়েছে। তোমাদের যদি মনে হয় আমারটা সহজ তাহলে এটা তোমরা স্ক্রিনশট করে বা ভিডিওটা পজ করে লিখে নাও, আর যদি মনে হয় তোমাদের কাছে আরও সহজ সংজ্ঞা রয়েছে তোমরা সেগুলো লিখবে। তারপরে ইলুভিয়েশন কাকে বলা হয়? ঠিক আছে, আমি এখানে একটু স্লো করছি, তোমরা একটু দেখে দেখে লিখে নাও। তারপরে এ স্তরকে এলুভিয়াল স্তর এবং বি স্তরকে ইলুভিয়াল স্তর বলা হয়। পরীক্ষায় আসতে পারে এলুভিয়াল স্তর কোন স্তরকে বলা হয়? না এ স্তরকে। এখান দিয়ে এমসিকিউ প্রশ্নও আসতে পারে। আর আমি প্রথম থেকেই বলছি যে এই অধ্যায়টা যে আমি আলোচনা করছি এখান দিয়ে তোমাদের পরীক্ষায় 3টে এসএকিউ প্রশ্ন আসবে এবং আমি যে আলোচনা করব সম্পূর্ণ আলোচনাটা মনোযোগ সহকারে দেখো। এখান দিয়ে অতি অবশ্যই শুধু এসএকিউ প্রশ্ন না, তোমাদের যে 4টে এমসিকিউ প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমন পেয়ে যাবে। পটজল মাটিতে হার্ড প্যান দেখা যায়। তারপরের প্রশ্ন, উষ্ণ আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে ল্যাটেরাইজেশন প্রক্রিয়া অধিক কার্যকরী হয়। তাহলে ল্যাটেরাইজেশন প্রক্রিয়া কোন জলবায়ুযুক্ত অঞ্চলে অধিক কার্যকরী হয়? না উষ্ণ ও আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে। আর এই ল্যাটেরাইজেশন প্রক্রিয়ার ফলে কী ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়? না ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়। আর এই ল্যাটেরাইট মৃত্তিকাতে ডিউরিগাস দেখা যায়। তারপরে আর্দ্র শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুযুক্ত অঞ্চলে কী ধরনের কোন প্রক্রিয়া বেশি কার্যকরী? না পটজলাইজেশন প্রক্রিয়া বেশি কার্যকরী হয়। আর এই পটজলাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে পটজল মাটির সৃষ্টি হয়। আর এই পটজল মাটির বি স্তরে হার্ড প্যান সৃষ্টি হয়। ডাব কি? না সরলবর্গীয় অরণ্যে জৈব পদার্থের O2 স্তরকে ডাব বলে। মাল কি? না পর্ণমোচী অরণ্যে জৈব পদার্থের স্তরকে মাল বলে। তারপরের প্রশ্ন, মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে বলা হয় সোলাম বলে, আর এ বি ও সি স্তরকে একত্রে রেগোলিথ বলা হয়। আর এ স্তরকে এলুভিয়াল স্তর এবং বি স্তরকে ইলুভিয়াল স্তর বলা হয়। জারণ কি? না লোহাযুক্ত খনিজের সাথে জল ও বায়ুতে মিশ্রিত অক্সিজেন যুক্ত হয়ে যে রাসায়নিক আবহবিকার ঘটে তাকে জারণ বলে। আর রেগোলিথ কি? না আবহবিকারের ফলে আদি শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ভূপৃষ্ঠের উপর অসংবদ্ধ বিয়োজিত শিলায় যে আস্তরণ সৃষ্টি করে তাকে রেগোলিথ বলে। সয়েল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সোলাম থেকে, যার অর্থ হলো ভূমি বা মেঝে। তারপরের প্রশ্ন, হিউমাস মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলে হিউমিফিকেশন। আর হিউমাস কি? না রেগোলিথের সাথে জৈব পদার্থের সংযুক্তির ফলে মৃত্তিকা সৃষ্টি হয়। মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ জীবাণুর দ্বারা বিশ্লিষ্ট হয়ে যে কালো রঙের জটিল পদার্থ তৈরি করে তাকে হিউমাস বলে। তোমাদের কাছে আরও সহজভাবে যদি লেখা থাকে তোমরা সেই উত্তরটাও লিখতে পারো। মৃত্তিকার গ্রথন কাকে বলা হয়? না একটি নির্দিষ্ট মৃত্তিকায় পলি বালি কাদা কণার আয়তনের আপেক্ষিক অনুপাতকে মৃত্তিকার গ্রথন বলা হয়। মৃত্তিকার সছিদ্রতা কাকে বলা হয়? না মৃত্তিকার মধ্যে অসংখ্য ছিদ্র দিয়ে তাপ জল বায়ু পরিবাহিত হয়ে থাকে
থাকে। মৃত্তিকার প্রবেশ্যতা নির্ধারণকারী এই বৈশিষ্ট্য বা ধর্মকে মৃত্তিকার সচিদ্রতা বলা হয়। এই আলোচনার শেষে একটা পিডিএফ থাকবে, পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে তোমরা ডাউনলোড করতে পারবে। তো তার জন্য একটা পাসওয়ার্ডের দরকার হবে, পাসওয়ার্ডটা আমি এই ভিডিও চলাকালীন অবস্থায় তোমাদেরকে জানিয়ে দেবো। মৃত্তিকা বিজ্ঞানের জনক হলো ডকুচেভ। আর মাটিতে খনিজ পদার্থ থাকে 45% আর জৈব পদার্থ থাকে 5%, আর 25% তরল পদার্থ আর 25% বায়বীয় উপাদান থাকে। আর বিজ্ঞানী সাইমনসন মাটি সৃষ্টিতে 4টি প্রাথমিক প্রক্রিয়ার কথা বলেছেন। সেই 4টি প্রক্রিয়ার নাম কি না সংযোজন, অপসারণ, রূপান্তর ও স্থানান্তর। তারপরের প্রশ্ন, কৌশিক জল মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে উঠে আসে। পরীক্ষায় প্রশ্ন আসবে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে উঠে আসে কোন জল? কৌশিক জল। হাইড্রোস্কোপিক জল কি না যে জল মাটি কণার চারপাশে অতি সূক্ষ্ম স্তরের আকারে অবস্থান করে তাকে হাইড্রোস্কোপিক জল বা আকর্ষিত জল বলে। একটি গৌণ খনিজের উদাহরণ দাও। উদাহরণ হলো কেওলিনাইট। গ্রানাইট শিলায় স্বল্পমোচন অধিক ঘটে থাকে আর ব্যাসল্ট শিলায় প্রস্তর চেয়ে খণ্ডীকরণ অধিক ঘটে থাকে। এখানে কিন্তু এমসিকিউ প্রশ্ন দিতে পারে। তুহিন খণ্ডীকরণ এই যান্ত্রিক আবহবিকারটা শীতল পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায়, ঘটে থাকে। আর এর ফলে যে তীক্ষ্ণ কোণযুক্ত শিলাখণ্ডকে স্ট্রি বা ট্যালাস বলা হয়। ম্যাগনেসিয়াম এই পরিপোষকটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ দেখা যায়। কোন রোগ দেখা যায় ম্যাগনেসিয়ামের অভাবে? ক্লোরোসিস রোগ। তারপরের প্রশ্ন, মৃত্তিকা বায়ুতে নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে। আর বিজ্ঞানী ভ্যান্ড হফের মতে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ বেড়ে যায়। পটজল মাটির পরিলেখকে আদর্শ মৃত্তিকা পরিলেখ বলা হয়। মৃত্তিকায় চুনাপাথর ও কোয়ার্জ বেশি থাকলে, মৃত্তিকাতে যদি চুনাপাথর আর কোয়ার্জ বেশি থাকে মৃত্তিকার রং কীরকম হয়? ধূসর বর্ণের হয়। আর লোহার পরিমাণ বেশি থাকলে লাল বর্ণের হয়। পেট কি না মাটির প্রাথমিক কণাগুলি যখন প্রাকৃতিকভাবে সমষ্টিতে পরিণত হয় তাকে পেট বলে। আর পেডন তাহলে কাকে বলা হয় না অনন্য সত্তাযুক্ত ত্রিমাত্রিক একককে মৃত্তিকার পেডন বলে। তারপরের প্রশ্ন, এই আলোচনার শেষে আর একটা বিষয় তোমাদের একটু আলোচনা করে দেবো, তাহলে কিন্তু তোমরা সেখান দিয়ে 2-3টে প্রশ্ন অনায়াসে লিখতে পারবে, এমনকি 2 নম্বর প্রশ্ন লিখতে পারবে। এনপিকে কি না নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়ামকে একত্রে এনপিকে বলা হয়। আর এই 3টি প্রধান পুষ্টিমৌল উদ্ভিদের অধিক পরিমাণে প্রয়োজন হয়। চায়নোজেব মৃত্তিকার এ স্তরে মৃদভেদী প্রাণী কর্তৃক সৃষ্ট গর্তকে ক্যাটোভিনা নামে পরিচিত হয়। ক্যাটোভিনা কাকে বলা হয়? পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল, এসএকিউ প্রশ্ন, তখন এই উত্তরটা তোমরা লিখবে। মিনারেলাইজেশন কাকে বলে? জৈব পদার্থ গঠনকারী খনিজগুলি যে প্রক্রিয়ায় পুনরায় মাটিতে ফিরে আসে তাকে মিনারেলাইজেশন বলা হয়। মাটি গঠনের একটি প্রধান সক্রিয় কারণ হলো জলবায়ু। আর মৃত্তিকা সৃষ্টি প্রসঙ্গে কার্যকারণ ভিত্তিক সমীকরণটি দিয়েছিলেন কে না জেনি দিয়েছিলেন। কালচে বাদামি রঙের মৃত্তিকার উর্বরতা সব থেকে বেশি। আর উদাহরণ কি যেমন চায়নোজেম, কৃষ্ণ, পলিমৃত্তিকা হলো উর্বর মৃত্তিকা। এরপরে যে সমস্ত মৃত্তিকার নাম তোমরা পড়বে সেগুলি সব অনুর্বর মৃত্তিকা। এই 3টে মৃত্তিকা একমাত্র আমাদের উর্বর মৃত্তিকা। আর এঁটেল মাটির সছিদ্রতার পরিমাণ কত শতাংশ? 60%, 60%। এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে। তারপরে রাসায়নিক আবহবিকায় বেশি দেখা যায় কোন অঞ্চলে না নিরক্ষীয় অঞ্চলে। ল্যাটেরাইজেশন, আমি ভিডিওটা এখানে স্লো করছি, তোমরা পজ করে লিখে নাও অথবা স্ক্রিনশট করে নাও। ল্যাটেরাইজেশন। তারপরের প্রশ্ন হলো ক্যালসিফিকেশান। আর নিজেদের কাছে যদি উত্তর লেখা থাকে সহজ করে তাহলে সেটাও তোমরা লিখতে পারো, ক্যালসিফিকেশান। তারপরে আরও কতগুলো পড়ে রাখবে, স্যালিনাইজেশন, গ্লেইজেশন, কার্বনেশন, হাইড্রেশন আর মৃত্তিকার সংজ্ঞা, ডকুচেভের যে মৃত্তিকার সংজ্ঞা রয়েছে এইগুলো তোমরা কিন্তু একটু বই থেকে পড়ে নেবে। আর যে বিষয়টা নিয়ে আলোচনা করে বলছিলাম সেটা একটু তোমরা দেখে নাও, তাহলে তোমাদের ধারণা অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং এখান দিয়ে তোমরা উত্তর অনেকটা করতে লিখতে পারবে। যেমন এখানে আমি তোমাকে দেখাচ্ছি যে মৃত্তিকা শ্রেণীবিভাগ ডকুচেভ যে 1900 সালে দিয়েছিল সেখানে আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো তুন্দ্রা, অনাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো ল্যাটেরাইট, আন্তঃআঞ্চলিক মৃত্তিকা হলো পলিমৃত্তিকা। এগুলো তোমাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু কাজে লাগবে। তারপরে ইউএসডি শ্রেণীবিভাগে ক্রম বা বর্গ 11টি বা কোথাও কোথাও 12টিও তোমরা দেখতে পাবে, উপবর্গ 60টা, প্রধান মৃত্তিকা গোষ্ঠী 225টা, পরিবার হলো 5000।
আর আগ্নেয় পদার্থ থেকে যে মৃত্তিকা তৈরি হয় সেটা হলো অ্যান্টিসল হবে। জলাভূমির বা জৈব মাটি হলো হিস্টোসল। ল্যাটেরাইট মৃত্তিকা হলো অক্সিসল। চার্নোজেম চেস্টনাট মাটি হলো মলিসল। শুষ্ক মৃত্তিকা হলো অ্যারেডিসল। আর তুন্দ্রা মাটি হলো জেলিসল। পরীক্ষার সময় এরকম প্রশ্ন তোমাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু বেশি এইগুলো কাজে লাগবে। আর একটা হলো 2 নম্বরের প্রশ্নও কাজে লাগবে, যেমন অম্লধর্মী মৃত্তিকা আর ক্ষারকীয় মৃত্তিকা তোমরা জানো। এখান দিয়ে একটা প্রশ্ন এমসিকিউতে আসতে পারে, এসএকিউতে আসতে পারে। যেমন মৃত্তিকার পিএইচ তোমরা জানো, মৃত্তিকার পিএইচ যদি 7 হয় তাহলে সেই মৃত্তিকা আমরা বলবো প্রশমিত মৃত্তিকা। আর এই 7-এর কম হলে অম্লধর্মী মৃত্তিকা, আর 7-এর বেশি হলে ক্ষারকীয় মৃত্তিকা। ঠিক আছে, এই মৃত্তিকা পিএইচ 7-এর কম অম্লধর্মী, পিএইচ 7-এর বেশি হলে ক্ষারকীয় মৃত্তিকা, আর পিএইচ 7 হলে প্রশমিত মৃত্তিকা। পটজল, তুন্দ্রা, ল্যাটেরাইট মৃত্তিকা অম্লধর্মী মৃত্তিকার বাকি যত মৃত্তিকার নাম তোমরা পড়বে সেগুলো তোমরা, যেমন চার্নোজেম, সিরোজেম, চেস্টনাট এই আছে, সব বাকি সব মৃত্তিকা ক্ষারকীয় মৃত্তিকা। ঠিক আছে, আর একটা তোমরা জিনিস পড়ো যে পেডালফার পেডোকাল। এখানে এমন প্রশ্ন দেয় যে পেডালফার মৃত্তিকা ও পেডোকাল মৃত্তিকার পার্থক্য লেখো। অতি সহজেই তোমরা লিখতে পারবে। এই পেডালফার মৃত্তিকা হবে অম্লধর্মী মৃত্তিকা, আর পেডোকাল মৃত্তিকা হবে ক্ষারকীয় মৃত্তিকা। তাহলে পেডালফারে পিএইচ 7-এর কম হবে, আর পেডোকাল মৃত্তিকা পিএইচ 7 এর বেশি হবে। আর পেডালফার মৃত্তিকায় ফার মানে লোহা সমৃদ্ধ হবে, আর পেডোকাল মানে ক্যালসিয়াম সমৃদ্ধ হবে। তাহলে এই যে আমি আলোচনাটা করলাম, এখান দিয়ে তোমরা যদি এদের পার্থক্য আসে বা এমন দিয়ে দিল পটজল মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো, অতি সহজে লিখতে পারবে। পটজল মৃত্তিকার পিএইচ 7-এর কম হবে, এই মৃত্তিকা অম্লধর্মী হবে, আর এটা হলো পেডালফার গোত্রের মৃত্তিকা। ঠিক আছে, আবার যদি বলে চার্নোজেম মৃত্তিকার 2টো বৈশিষ্ট্য লেখো, অতি সহজে লিখতে পারবে। চার্নোজেম মৃত্তিকার পিএইচ 7-এর বেশি এবং ক্ষারকীয় মৃত্তিকা, আর চার্নোজেম মৃত্তিকা হলো পেডোক্যাল গোত্রের বা পেডোকাল গোষ্ঠীর মৃত্তিকা হলো চার্নোজেম মৃত্তিকা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এটা যদি তোমরা একটু স্ক্রিনশট করে রেখে দাও, এখানে তোমরা অনেকগুলো বৈশিষ্ট্য পার্থক্য এখান দিয়ে তোমরা লিখতে পারবে। ঠিক আছে, আর আমি ডেসক্রিপশন বক্সের পিডিএফ লিঙ্কটা দিয়ে রাখছি। পাসওয়ার্ড আমি অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, এই পাসওয়ার্ড দিয়ে তোমরা এটা ডাউনলোড করতে পারো। আর এটিকে পরবর্তী সময় আমি একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব, সেখান দিয়ে দেখবে এই অধ্যায়টা যদি, এই অংশটুকু যদি ভালো করে মন দিয়ে তোমরা শোনো, সেখান দিয়ে 90% প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে। এবং পরীক্ষায়ও কিন্তু এই অংশটা ভালো করে যদি তোমরা দেখো, এখানে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে।